গুগল ক্লাসরুমটা আছে, সেই ক্লাসরুমে আমি এটাকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জানি P ইকুয়ালস টু VI cos থিটা। তার মানে যদি আমি হাই ভোল্টেজ দেই, কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি যখন আমরা ট্রান্সমিশনে যাব আমরা ভোল্টেজের মানটা অনেক বেশি দিতে হবে। যেহেতু আমরা ভোল্টেজের মান বেশি দিচ্ছি, তার মানে কি আমাকে অটোমেটিক্যালি পাওয়ারের মানটা বেড়ে যাবে। একইভাবে যদি আমি ভোল্টেজের মান বাড়াই দিই, আমাকে সেটাকে মিনিমাম মানে যদি কম্পেনসেট করতে হয় বা সিস্টেমটাকে যদি স্টেবল করতে হয়, আমার কারেন্টের মানটা অটোমেটিক বেড়ে যাবে। এবং এই দুটোর মান যখনই বাড়বে আমার পাওয়ারের মান বেশি থাকবে। তো আমরা তুলনামূলক ভাবে যেটা দেখতে পাচ্ছি যে ভোল্টেজের মান যদি বেশি দেই আমার পাওয়ারের মানটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, যখন আমি ভোল্টেজের মান, স্যার এখানে ভোল্টেজের মানটা যদি বাড়াই দিই তাহলে কারেন্টকে কোনোভাবে কমিয়ে পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখা যায় না? হ্যাঁ, অবশ্যই কনস্ট্যান্ট রাখা যায়, অবশ্যই কনস্ট্যান্ট রাখা যায়। এবং সেটাই আমরা 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 মেইনলি হচ্ছে সেটাই করি। কিন্তু আমি অন্য একটা অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমি বোঝাতে চাচ্ছি যে সে কোনো কারণে আমার পাওয়ার দরকার হচ্ছে 100। তাহলে আমি যদি 100 করতে চাই, আমাকে অবশ্যই এসি ট্রান্সমিশন লাইনে বেশি ভোল্টেজ দিচ্ছি, তাহলে আমি বেশি ভোল্টেজ দিলাম কত, 50, আর হচ্ছে কারেন্ট দিব হচ্ছে 2, তাহলে তো আমি 100 পাচ্ছি। কস থিটার কথা বাদ দেন, তাহলে কি আমি 100 পাচ্ছি না? জি স্যার। আচ্ছা, যদি তাই হয়, যেহেতু আমাদের এখানে যে ভোল্টেজের যে পরিমাণটা, সেই পরিমাণটা আমার বেশি। এখন কোনো কারণে আমি যে কন্ডাক্টরটা ইউজ করব, সেই কন্ডাক্টরে কোনো কারণে যদি স্কিন ইফেক্ট হয়, যেটা আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করব, তাহলে যেটা হবে এখানে আমার লসের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে? আর আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই 100% রাইট, আমরা ওইভাবে কাজ করি। সেটা আমি একটু পরেই আমি আসতেছি, আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা আমি আসছি। তো আমার এখানে যেটা বোঝানোর কথা সেটা হচ্ছে যে যদি আমরা এসি ট্রান্সমিশন লাইনে দেই, তাহলে কপারের পরিমাণটা অনেক বেশি লাগবে কম্পেয়ার টু ডিসি। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভোল্টেজের পরিমাণ অনেক বেশি লাগতেছে, কিন্তু আমার কারেন্ট মাত্র 2 অ্যাম্পিয়ার। তার মানে কি 2 অ্যাম্পিয়ারের জন্য তো আমাকে এত মোটা তারের ব্যবহার করার দরকার ছিল না, এতটুকু। কিন্তু এত মোটা তার আমরা এই জন্য ব্যবহার করছি যেহেতু আমার ভোল্টেজের পরিমাণ বেশি। তার মানে কি আমার কপারের পরিমাণ বেশি লাগতেছে, দাম বাড়তেছে। এবং এখানে আমার টেকনিক্যাল ভাবে বা ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা অপটিমাইজ পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই সিস্টেমটা ভালো হচ্ছে না, সেটা বলার চেষ্টা করছে। একই সাথে এসিতে স্কিন ইফেক্টের পরিমাণ থাকে, ইফেক্টিভ যে রেজিস্ট্যান্স থাকে লাইনে সেটা অনেক সময় বেশি হয়ে যায়। তারপর যেটা বলছে, এসি ট্রান্সমিশন লাইন যখন কনস্ট্রাকশন করব, আমরা যদিও বলছি যে খুব ইজি এসি ট্রান্সমিশন লাইন, বাট স্টিল নাও যখন আমরা লং ট্রান্সমিশন লাইনে যাব, লসটাকে কম্পেনসেট করার জন্য আমাকে অনেক ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়, ফ্যাক ডিভাইস ইউজ করতে হয়, যেটা আমরা মিড টার্মে পরে করবো। এই জন্য আমরা বলছি এটা খুবই কমপ্লিকেটেড। থার্ড নাম্বার বলছি স্কিন ইফেক্টের কথা। ফোর্থ নাম্বার যেটা বলছি, এসি লাইনের ক্যাপাসিটেন্সটা অনেক বেশি থাকে। কারণ কি? কারণ হচ্ছে, কারণ এসি লাইনের মধ্যে আবার স্কিন ইফেক্ট হয়। স্কিন ইফেক্ট যদি হয়, আমরা যখন কোনো একটা তারকে এইভাবে নিয়ে যাব, যেহেতু এরকম একটা নিচু জায়গা থাকবে স্যাক, মাটি যদি এখানে থাকে, এখানে ক্যাপাসিটেন্সের পরিমাণ বেশি হবে। কিন্তু ডিসিতে যেহেতু স্কিন ইফেক্ট নাই, তার মানে এই ক্যাপাসিটেন্সের পরিমাণ কমবে। আর ক্যাপাসিটেন্সের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমার ক্যাপাসিটিভ যে রিঅ্যাক্টেন্স সেটার পরিমাণ বেড়ে যায়, এবং এইটার পরিমাণ আমরা এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অনেক এই জিনিসগুলো পড়ে আসছে, বেসিক বেসিক জিনিস। এই জন্য আমি ওইখানে ডিটেলস জানছিলাম, আমি জাস্ট বেসিক কথাগুলো বলছি। তারপরে দেখেন ডিসি ট্রান্সমিশন লাইন, যেহেতু আমরা এসির কথা বলছি, ডিসি ট্রান্সমিশন লাইনটা একটু পরে আসি। ডিসি ট্রান্সমিশন কেন লাগবে বা কিভাবে হয়? ডিসি ট্রান্সমিশন আমরা জানি যে এখন পর্যন্ত পৃথিবীতে এক্সেপ্ট সোলার ফটোভোল্টাইক পাওয়ার ছাড়া পৃথিবীতে যত পাওয়ার জেনারেট করতেছি সবগুলো পাওয়ারই হচ্ছে আমরা এসিতে জেনারেট করতেছি। অর্থাৎ বাল্ক অ্যামাউন্ট অফ ডিসি উই হ্যাভেন্ট ইয়েট ক্রিয়েটেড অর জেনারেটেড। অর্থাৎ যদি আমি এভাবে বলি যে আমাদের এমন কোনো পাওয়ার প্ল্যান্ট এখনো পর্যন্ত পৃথিবীতে নাই যেখান থেকে আমি বাল্ক অ্যামাউন্ট, বাল্ক মানে হচ্ছে অনেক অনেক, কয়েক জিগাওয়াট বা কয়েক হাজার মেগাওয়াট আমরা কিন্তু ডিসিতে জেনারেট করছি না। আমরা কিসে জেনারেট করছি? এসিতে জেনারেট করছি। তাহলে এসিটাকে যথারীতি আমরা একটা ট্রান্সফরমার দিয়ে, মানে স্পেশাল ডিসি কাইন্ড অফ ট্রান্সফরমার দিয়ে সেটাকে পিউরিফাই করার পরে রেকটিফাইতে কনভার্ট করব এসি টু ডিসি।
তারপরে এই যে যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে ডিসি ট্রান্সমিশন লাইন। কিন্তু আমরা পাওয়ার প্ল্যান্ট থেকে সরাসরি যে লাইনটা যদি ট্রান্সমিশন করেন, যে কথাটা যদি বলেন, তাহলে কথাটা ভুল। কারণ কি? কারণ আমরা পাওয়ার প্ল্যান্টে কখনো ডিসি পাওয়ার জেনারেট করি না। হোয়াট এভার, এই জিনিসটাকে আরেকটা ফ্রেজে বলা যায় এটা। এখন যদি আমাদেরকে একটা শর্ট কোশ্চেন আসে পরীক্ষায় যে ড্র দি ডিসি ট্রান্সমিশন লাইন অথবা ডিসক্রাইব ডিসি ট্রান্সমিশন লাইন, তাহলে ডিসি ডিসক্রিপশন লাইন সিম্পল ভাবে করবেন যে এসিটাকে আমরা ডিসি করব স্পেশাল ট্রান্সফরমার দিয়ে, তারপরে রেকটিফাই দিয়ে, তারপরে সেটাকে আমরা ওভারহেড লাইনে ট্রান্সমিট করব। এখন এই ডিসি ট্রান্সমিশন লাইন এটিকে ওভারহেডও করা যেতে পারে, আন্ডারগ্রাউন্ডও করা যেতে পারে। বাট যেটা হচ্ছে ডিসি যে ট্রান্সমিশন লাইনটা, সেটা হচ্ছে লসের পরিমাণ খুব কম। মানে আমার 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 এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমার অবজারভেশন থেকে যদি বলি, ডিসি ট্রান্সমিশন লাইনে লসের পরিমাণ অনেক কম। কারণ কি? ডিসিতে কারেন্টের যে লস আই স্কোয়ার আর, এটার পরিমাণ খুবই কম। এই কারণে ডিসিটা বেটার। কিন্তু ডিসিতে এসি থেকে অনেক বেশি এক্সপেন্সিভ, 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, আমাদের সারা পৃথিবীতে এই জিনিসটা আছে। এখন নতুন একটা জিনিস মার্কেটে ঢুকাইতে তো সময় লাগবে, তাই না? যদি কোনো প্রবলেম না হয়, যদি প্রবলেম হয় দেন আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু প্রবলেম তো হচ্ছে না। এই জন্য ডিসি আর এসির মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে। কিন্তু এখনো যদি আমি আপনাদেরকে বলি, শাহজাহানের আগ্রা শহর যেটা আছে, সেই শহর থেকে বাংলাদেশে একটা লাইন আসবে খুব শীঘ্রই, হয়তোবা সেখান থেকে চায়নাতে যেতে পারে, যদিও চায়না ভারতের সাথে রিলেশন খুব একটা ভালো না এখন। তবে আমি শুনছি যে যাওয়ার একটা চান্স থাকবে, এবং ওই ট্রান্সমিশন লাইনটা 100% ডিসি হবে এবং ভোল্টেজ লেভেলটা হবে 700। আপনারা গুগল করে দেখতে পারেন যে ইন্ডিয়াতে 700 কিলো ভোল্টের একটা ডিসি লাইন অলরেডি করছে, এবং ইন্ডিয়াতে তো অলরেডি আছে। ইন্ডিয়াতে খুব সম্ভবত 800, আমি যদি ভুল না করে থাকি, 800 অথবা 500। এবং ওরা 2018 সাল থেকে, না 18 না সরি, 17 বা 16 সাল থেকে ওরা কাজ শুরু করছে। ইতিমধ্যে ওটা মনে হয় অপারেশনে চলে আসছে। হোয়াট এভার, এখন আমরা যেটা দেখবো যে এসি আর ডিসির মধ্যে পার্থক্যটা কি এবং দেখতে কেমন দেখা যায়, খুব ভালো করে যদি খেয়াল করেন। আমরা জানি একটা ট্রান্সমিশন লাইনের যে সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা ফেজ। যেহেতু আমরা জানি ট্রান্সমিশনের ক্ষেত্রে তিনটা ফেজ ব্যবহার করছি, এই জন্য এখানে তিনটা ফেজই ব্যবহার করা হচ্ছে। বাট ডিসিতে কয়টা ফেজ ব্যবহার করা? দুইটা, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ সার্কিট কমপ্লিট করার জন্য একটাতে যাবে, একটাতে ফিরে আসবে। আমি লাস্ট দিন মনে একটা কোশ্চেন করেছিলাম যে একটা ট্রান্সমিশন লাইনে, যেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন, দাঁড়ান, একটু সময় লাগবে। আমার এখানে যদি চিন্তা করেন, খেয়াল করে দেখেন, এক জায়গা থেকে এক এক জায়গা থেকে পাওয়ার আসতেছে, এক জায়গা থেকে পাওয়ার আসতেছে। যদিও এইখানে যে জিনিসটা আছে, এটা হচ্ছে একটা থ্রি ফেজ, শুধুমাত্র সেন্ডিং ভোল্টেজ, রিসিভিং ভোল্টেজটা এখানে কিন্তু নাই। ঠিক আছে, এখানে মাত্র থ্রি ফেজ যে ভোল্টেজটা, সেই ভোল্টেজ শুধু যাচ্ছে, বাট ফিরে আসছে না। বাট আমরা যেটা দেখাতে চাচ্ছি, আচ্ছা খেয়াল করেন, আমার কাছে ভেরি ফার্স্ট যে পিকচারটা আসছে, সেই পিকচারটার দিকে তাকাই। খেয়াল করে দেখেন, এইখানে তিনটা আছে, তিনটা ফেজ এদিকে যাচ্ছে, আর এই তিনটা ফেজে আসতেছে, অথবা এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে আসতেছে। অর্থাৎ সার্কিট কমপ্লিট করার জন্য যাওয়া এবং আসা, এই জিনিসটা অবশ্যই থাকতে হবে। বাট আমার এখানকার যে ফিগারটা, এই ফিগারের মধ্যে শুধু যাওয়া দেখাচ্ছে, আসারটা কিন্তু দেখতেছেন। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে, আমরা যখন ইসের থেকে, পাওয়ার প্ল্যান্ট থেকে যদি গ্রিডের মধ্যে দেই, তো সেই পাওয়ারটা ফেরত আসার কোনো দরকার দরকার হয় না, সার্কিট কমপ্লিট হওয়ার দরকার পড়ে না। কারণ কি? কারণ আমরা সার্কিট কখন কমপ্লিট করতে হয়? যদি আমার কোনো লোডের মধ্যে দেই। ঠিক আছে, এই জন্য হচ্ছে লোডের কাছে যখন যাবে বা গ্রিডের এমন একটা জায়গায় যেখান থেকে হচ্ছে লোডে যাবে, ঠিক সেই জায়গা হচ্ছে আপনাকে দেওয়া এবং নেওয়া, মানে আউটগোয়িং এবং ইনকামিং দুটোই রাখতে হবে। কিন্তু এখানে হচ্ছে কোন একটা পাওয়ার প্ল্যান্ট থেকে শুধুমাত্র যাচ্ছে ন্যাশনাল গ্রিডে, এই জন্য এখানে শুধুমাত্র যাওয়াটা বোঝাচ্ছে। বাট ইন রিয়েল কেসে আমাদের আসলে ট্রান্সমিশন লাইন হচ্ছে এরকম হবে, অর্থাৎ একদিক দিয়ে যাবে, একদিক দিয়ে আসবে। তারপরে এসির পার্থক্য তো বললাম। এরপরে যেটা বলছিলাম যে এসি এবং ডিসির মধ্যে পার্থক্যটা কিরকম হতে পারে, বা ইনফ্রাস্ট্রাকচারাল পার্থক্যটা কেমন হতে পারে, খেয়াল করে দেখেন। ডিসি ট্রান্সমিশন সাধারণত দুইটা ওয়্যার হয়। ডিসি ট্রান্সমিশনে একটা হচ্ছে কি হয়, যাবে এবং আসবে, অর্থাৎ কারেন্ট যাবে, কারেন্ট ব্যাক করবে, অর্থাৎ ইলেকট্রন যাবে, কারেন্ট যাবে, মানে পজিটিভ নেগেটিভ, সেটা বোঝাচ্ছে। একই সাথে উপরে দেখেন দুইটা আছে, এই দুটো ওয়্যার দিয়ে কি বোঝাচ্ছে? এই দুটো ওয়্যার দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আর্থ ওয়্যার, মানে আর্থিং এর জন্য দুইটা ওয়্যার থাকে। আমরা খুব ভালো করে হয়তোবা জানি
বা যদি না জেনে থাকে একবার ভালো করে পড়বেন। আর্থিং কাকে বলে, নিউট্রাল কাকে বলে, এবং গ্রাউন্ড কাকে বলে। এই তিনটা জিনিস অলমোস্ট সিমিলার জিনিস, বাট কিঞ্চিত না, টেকনিক্যাল ভাবে অনেকখানি পার্থক্য আছে। যদি না বুঝেন আমাকে কোনো এক সময় কোশ্চেন করেন, আমি সেটা আনসার করে দিব। এসএসসি স্যার হিসেবে কি এখন আছে? একটু বলে যান, কারণ যেহেতু টপিকটা আসলোই। না, আমি আমি এখন এই জন্য বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এইগুলোর সাথে আমি গ্রাউন্ডিং এবং আর্থিং এই জিনিসগুলো মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে আমরা যখন এন্ড ইউজারে ব্যবহার করা হয়, ঠিক তখন আমাদেরকে এই গ্রাউন্ডিং আর আর্থিং এর কথাটা বলবো। আর এখন যেটা হচ্ছে আর্থিং, আবার যখন ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা থাকে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্পর্কে আমরা এখন আলোচনা করছি না। এই জন্য হচ্ছে আমি গ্রাউন্ডিং এবং আর্থিং এবং এটা নিয়ে আলোচনা করছি না। আর এটা আমি সাধারণত হচ্ছে যে, এই ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি আগে থেকে। আমি প্রত্যেকটা ক্লাস শেষ করার পরে একটা ছোট্ট করে টাস্ক দিব। এই সেমিস্টার আমি এটা এক্সপেরিমেন্ট করব, কতজন স্টুডেন্ট অ্যাক্টিভ, কতজন স্টুডেন্ট অ্যাক্টিভ না, এবং যারা অ্যাক্টিভ নিয়মিত ক্লাস করবে এবং আমার কথা শুনবে, তাদের গ্রেডও অটোমেটিক্যালি ভালো আসবে এবং তারা রেজাল্টও ভালো করবে। তো আমার ফার্স্ট টাস্ক যেটা, কিছুক্ষণ আগে যিনি জিজ্ঞেস করলো যে স্যার এখন বলতেছেন না কেন, আমাকে নেক্সট দিন যেটা টাস্ক হিসেবে দিবেন সেটা হচ্ছে আমাকে কোশ্চেনের আনসার বুঝে কোশ্চেনের আনসার লেখার চেষ্টা করবেন। কিভাবে সেটা আমি বলছি। কোশ্চেনটা কি আসলো? কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ আর্থিং, গ্রাউন্ডিং অ্যান্ড নিউট্রাল পয়েন্ট। আমাকে নেক্সট দিন, নেক্সট ক্লাসের আগে আমাকে হয় মেইল করবেন বা গুগল ক্লাসরুমে আমি একটা জায়গা করে দিব, সেখানে আপনারা আপলোড করবেন। এটা অ্যাসাইনমেন্ট না, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সিম্পল, আমি হাউস হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি। এবং এখানে মুখস্থ করবেন না, আমার রিকোয়েস্ট থাকবে। এখানে যেটা করবেন যে আপনি একটা ফিগার আঁকার চেষ্টা করবেন। এক্সাম্পল হিসেবে আমি বলছি, মনে করেন এখানে একটা লোড আছে, সেই লোডে আমি কোথায় আর্থিং ব্যবহার করব, আর এটা হচ্ছে গ্রাউন্ডিং। আমি এইখান থেকে গ্রাউন্ডিং কখন ব্যবহার করব, অর্থাৎ আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে ডেফিনেশনটা কি ডিপেন্ড করবে তার কানেকশনের উপর। আমি অলরেডি আনসার কিন্তু করে দিছি। অর্থাৎ আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে কানেকশনের মধ্যে বড় পার্থক্য। একই সাথে নিউট্রাল পয়েন্টটা কি? নিউট্রাল পয়েন্ট হচ্ছে কোন একটা ফেজের সাথে যদি আমি একটা কানেকশন করি, সেই কানেকশনের মধ্যে যদি একটা লোড দিই, তাহলে এই ফেজ এবং নিউট্রালের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটা মেইনলি ইম্প্যাক্ট করে হচ্ছে নিউট্রালের উপর। তাহলে নিউট্রালের ডেফিনেশনটা কি হবে? নিউট্রালের ডেফিনেশনটা হচ্ছে কোন একটা সিস্টেমকে বা কোন একটা সার্কিটকে কমপ্লিমেন্ট করার জন্য যে তারটা বা যে নেটওয়ার্কটা ব্যবহার করা, তাকে হচ্ছে নিউট্রাল বলে। এটা হচ্ছে আমি লিটারেচারের ভাষায় বলছি, মানে আমি টেকনিক্যাল ভাষা না, আমি নর্মাল জাস্ট বোঝানোর জন্য বলছি। এটাকে ড্রয়িং করে 3টা করে লাইন করবেন, করে আমাকে দেখাবেন। তারপরে যদি না বুঝেন দেন আমি আপনাদেরকে বুঝাবো। এখন ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমরা সাধারণত ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন বা এই ধরনের লেকচার গুলোতে খালি মুখস্থ করি, কিন্তু আসল ব্যাপারগুলো বুঝি না। জাস্ট একটু চিন্তা করে দেখেন, এখানে আমি 2টা কন্ডাক্টর দেখানোর চেষ্টা করছি। 2টা কন্ডাক্টরের মধ্যে আমি উপরে টাইটেলটা লিখছি যে টাইপস অফ কন্ডাক্টর ডিপেন্ডিং অন কনস্ট্রাকশন, সিঙ্গেল ফেজ এবং কম্পোজিট কন্ডাক্টর। কম্পোজিট কন্ডাক্টর, সিঙ্গেল ফেজ, এগুলো আমরা পরে কিছুক্ষণ পরে আমি আসতেছি। তো আমার এখানে মেইন যেটা বোঝার বিষয়, যে 2 ধরনের কন্ডাক্টরের কথা বলা আছে। 2 ধরনের কন্ডাক্টরের চেহারাও প্রায় এক রকমের, কিন্তু অনেকখানি ডিফারেন্ট আছে। 1 নম্বর, সবচেয়ে যেটা বড় পার্থক্য বা সবচেয়ে যেটা বড় প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে NYY0 আবার NYCWY, এই দুটো শব্দটার মানে কি বোঝাতে যাচ্ছে? আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করব, এই দুটো জিনিস তো অনেক কিছু রিপ্রেজেন্ট করে, কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গা হচ্ছে আমরা এটাকে মুখস্থ করি যে ঠিক আছে এটা হচ্ছে NYY কেবল জিরো, আর NYCWY এটা হচ্ছে কেবল। বাট আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে NY দিয়ে কি রিপ্রেজেন্ট করে, কেউ বলতে পারবেন? যারা এখানে অফিসে জব করেন বা ইন্ডাস্ট্রিতে জব করেন ইঞ্জিনিয়ার হিসেবে বা সাব স্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? এই আপনাদের ব্যাচে কয়জন স্যার জব করেন? এখানে কি কেবল এবং তারের ভিতরে ডিফারেন্স করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমরা যেহেতু কেবল পড়াচ্ছি, এখানে কেবল কেবল আর তার দিয়েই
তারেরই পার্থক্যটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাট কি জিনিসটা সেটা হচ্ছে আমার কথা। এই এন মানে ওয়াই দিয়ে একটাতে কি, ইনসুলেটর থাকবে আর একটাতে থাকবে না এমন কিছু? আমরা যদি দেখি দুটোতে কিন্তু ইনসুলেটর আছে, খেয়াল করে দেখেন দুটোতে ইনসুলেটর আছে এবং দুটো ইনসুলেটর হচ্ছে কালো। আচ্ছা আমি বলে জি দিচ্ছি, স্যার। এই এন ওয়াই দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে ইনসুলেটরটা রিপ্রেজেন্ট করে, এবং এই ইনসুলেটরটা যদি পিভিসি তৈরি হয় তাহলে হচ্ছে আমরা এন ওয়াই দিয়ে লিখি। ঠিক আছে, দেখেন এই যে আউটার শেড যেটা বা আউটার যে ইটা, যে জ্যাকেট যেটা পরানো আছে বা কাপড় যেটা পরানো আছে, সেই কাপড়টা হচ্ছে পিভিসি তে তৈরি হয়। ঠিক আছে, আর সাধারণত এইসব কেবল গুলো নেকেট আকারে থাকে না, তার মানে এরকম নেকেট থাকবে না, অলওয়েজ তার গায়ের উপরে কাপড় দেওয়া থাকবে। সেই কাপড়টা আলাদা শেড থাকতে পারে অথবা নর্মাল ইনসুলেশনও থাকতে পারে। ঠিক একইভাবে এখানে খেয়াল করে দেখেন এই এই ইটা, আচ্ছা এটা বোঝানোর আগে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন। এটা হচ্ছে 0.6 থেকে 1 কিলোভোল্টের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক একইভাবে এই কেবলটাই আবার একই জায়গায় ব্যবহার করা হচ্ছে 0.6 থেকে 1, তার মানে এই কেবলের অ্যাবিলিটি টু ট্রান্সফার ইলেকট্রিক পাওয়ার আর এটার অ্যাবিলিটি টু ট্রান্সফার ইলেকট্রিক পাওয়ার সেম। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এর পারফরমেন্সের উপর, এর লসের উপরে। তার মানে এটা থেকে এটা বেটার। কেন বেটার সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এবং সেটাই রিপ্রেজেন্ট করার জন্য সিডাব্লিউ ব্যবহার করা হচ্ছে। খেয়াল করে দেখেন এই যে যে তারটা, এই তারটা হচ্ছে মানে এই তারটাকে বলা হচ্ছে কম্পোজিট কন্ডাক্টর। আমরা কেন কম্পোজিট কন্ডাক্টর বলছি সেটা আমরা একটু পরে আসছি, কম্পোজিট কন্ডাক্টর বলার কারণ। এখানে দেখেন সিম্পল অনেকগুলো কপার তারের একটা কন্ডাক্টর বলা আছে, তার মানে এই তারটাকে যদি আমি ঝুলিয়ে দিই, কথার কথা বললাম, যদি হচ্ছে আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে জ্যাকেট পরানো তার ঝুলাই না, আমরা নেকেট তার ঝুলাই দিই, হয়ে গেল। হ্যাঁ, আমরা একটা রিসার্চ করে একটা বের করছে ইঞ্জিনিয়াররা বা বিভিন্ন কোম্পানিরা, যে প্রত্যেক 6 বছরে, প্রত্যেক 6 বছরে আহ তারের ভুঁড়ি বেড়ে যায়। আমরা যেমন মানুষ যেমন বয়স বাড়ার সাথে সাথে আমাদের ভুঁড়ি বেড়ে যায় বয়সের সাথে সাথে, ঠিক একইভাবে যে তারগুলো আমরা ট্রান্সমিশন লাইনে দিয়ে দিই, সেই ট্রান্সমিশন লাইনটা প্রত্যেক 6 বছর পর পর এটা বেড়ে যাবে। এই এই যে যে ইটা পেটটা এটা বেড়ে যাবে, এটাকে বলা হয় স্যাগ। আমরা এটা সবাই জানি হয়তো বা একটু একটু করে, এটাকে স্যাগ বলে। এখন আমার কোশ্চেন হচ্ছে, ঠিক একইভাবে যদি আমি আন্ডারগ্রাউন্ডে ব্যবহার করতাম এরকম, আন্ডারগ্রাউন্ডে যদি ব্যবহার করতাম, তাহলে যদি আমরা এই দুটো কন্ডাক্টরের কথা চিন্তা করি, দেখেন এটার সাথে এটার পার্থক্য বা পারফরমেন্স কোনটার ভালো। এটা দেখেন মাত্র একটা কন্ডাক্টর, একটা কন্ডাক্টর যদি হয়, কোনো একটা কারণে যদি একটা ছিঁড়ে যায়, তার মানে কি এখানে স্কিন ইফেক্ট বা হোয়াট এভার প্রবলেম হবে, এটার পারফরমেন্স অটোমেটিক্যালি কমে যাবে। 1 নম্বর, মেকানিক্যাল ভাবে যদি চিন্তা করেন, কোনো কারণে যদি এটার উপর কোনো একটা ভারী কোনো জিনিস পড়লো, এই জায়গাটা কিন্তু ব্যাকা হয়ে যাবে। যদি ব্যাকা হয়ে যায়, ওই যে বললাম যে ইলেকট্রোস্ট্যাটিক একটা ফোর্স কাজ করবে, যদি এই ধরনের হয় তাহলে এটার পারফরমেন্স কমে যাবে। বাট এটার ক্ষেত্রে এই দেখেন মাঝখানে একটা স্টিলের, কি বলে, স্টিলের একটা ইয়া দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে আমার এই কন্ডাক্টরকে স্টেবিলিটি দেয়। অর্থাৎ এই কন্ডাক্টর উপর যদি কিছু একটা পড়েও, এটার জন্য সে বাঁকা হইতে দিবে না। এখন এটার মানে এটা না যেটার উপর একটা বিল্ডিং ভেঙে পড়লো তা তো অবশ্যই ভাঙবে, বাট কম্পেয়ার টু উপরেরটা থেকে নিচেটা এটা স্টেবিলিটি বেশি, তো এটা হচ্ছে মেইনলি স্টেবিলিটি দেয়। আমরা একবার পড়ে ফেলি কি কি জিনিস আছে। প্রথমটা, এই যে যে উপরের যে জ্যাকেটটা আছে সেটাকে বলা হচ্ছে পিভিসি আউটশেড, আর এটাকে বলা কন্ডাক্টরের আউটশেড বা কন্ডাক্টরের ইনসুলেশন। আর এটা হচ্ছে আমরা জানি কন্ডাক্টর, এটা হচ্ছে সেম জিনিস। 2 নম্বর যেটা সেটা হচ্ছে কন্ডাক্টর। 1 নম্বর যেটা হচ্ছে স্টেবিলিটির জন্য ব্যবহার করা হয়, মেকানিক্যাল স্টেবিলিটি। 3 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পিভিসির ইনসুলেশন অফ দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের জন্য। তারপরে দেখেন 4 নম্বর যে জায়গাটা আছে সেটাকে বলা হয় কাভারিং। ঠিক আছে, আচ্ছা এই কাভারিং এর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা ব্যাপার। এই কাভারিং গুলো সাধারণত একটা স্পেসিফিক কাগজ দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, আহ, অনেক সময় আমাদের বাংলাদেশে হয় কিনা আমি জানি না, এটার একটা ট্রেনিং আছে যে এই তারগুলো কাটারও একটা নিয়ম আছে, কতটুকু কাটবো, কোনটাকে কাটবো সেটার একটা নিয়ম আছে। ইউটিউবে দেখবেন অনেকগুলো চ্যানেল আছে এই ভিডিওগুলো দেখায়। এই যে যে কাভারিংটা আমি কি বলেছি, এই কাভারিংটা হচ্ছে কাগজের তৈরি হয়। কেন কাগজের তৈরি হয় সেটা বলছি। এই কাভারিং এর উপরে দেখেন আরেকটা কাভারিং দেওয়া আছে, সেটা হচ্ছে মেইন হচ্ছে কপার দিয়ে তৈরি। কপার দিয়ে কেন তৈরি? কারণ এটা জ্যাকেট হিসেবে কাজ করবে, বা আর্মার জ্যাকেট বলে এটাকে, আমরা সাধারণত আর্মার জ্যাকেট বলি। আর্মার মানে হচ্ছে ওই যুদ্ধে যাওয়ার সময় সোলজাররা যে জ্যাকেট গুলো পরতো আগে রাজা বাদশার আমলে, লোহার জ্যাকেট, সেটাকে বলে আর্মার জ্যাকেট বলা হতো। তো এই জন্য হচ্ছে এটাতে কপার, আর উপরে পিভিসি একটা ইনসুলেশনের একটা ইয়ে থাকবে। যেটা বলছিলাম এটা কাগজের কেন দেওয়া হয়, এই কাগজের সাথে একটা স্পেসিফিক একটা অয়েল দেওয়া থাকে এই এই ইসের মধ্যে, কাগজ এই কাগজের যে কাভার। কারণ কি,
কারণ এই কেবলটা সাধারণত আন্ডারগ্রাউন্ডে ব্যবহার করার জন্য ইউজ করা হয়, কিন্তু এই জ্যাকেটটা, এই যে কেবলটা, এই কেবলটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে ইউজ করার জন্য ব্যবহার করা হয় না। এটা কেন আন্ডারগ্রাউন্ডে ব্যবহার আমি কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি মাটির নিচে সাধারণত জলীয় বাষ্পের পরিমাণ বেশি, অ্যাকুয়াসের পরিমাণ বেশি। যেহেতু অ্যাকুয়াসের পরিমাণ বেশি বা পানি, মাটির সাথে পানি থাকবে, এই পানিটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা সাধারণত এই ধরনের কাভারিং ব্যবহার করি। তার মানে আমি যদি কম্পেয়ার করি, এটার দাম যদি 50 টাকা গজ হয়, এটার দাম কত হইতে পারে রাফলি একটু বলেন তো, আন্দাজে বা গেস করে। স্যার মিনিমাম দ্বিগুণ হবে স্যার। মিনিমাম 2 গুণ হবে, জাস্ট করো ভাই, জানেন জাস্ট করো ভাই, মিনিমাম মিনিমাম 2 গুণ হবে এটা, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে যে আর্মার জ্যাকেটের উপরে যে স্ট্রাইপ গুলো আছে, এই স্ট্রাইপটা কেন দিছে? জাস্ট জ্যাকেটটাকে সুন্দর করে রাখার জন্য। আচ্ছা, এখন যখন আমরা কাজ করব বা আমরা ফিউচারে যখন কাজ করতে যাবো, সেটা আমরা ভুলে যাব, লেকচার গুলো থাকবে, জাস্ট এই জিনিসগুলো মাথা রাখবেন যে এই জিনিসগুলো এরকম হবে। আর পড়ালেখা যেহেতু আমরা করতেছি বিএসসি ইঞ্জিনিয়ার, এই জিনিসগুলো জানা আমাদের অবশ্যই দরকার। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডাক্টর। আমাদের আজকের যে মেইন টার্গেট যে টপিকসটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কন্ডাক্টর সম্পর্কে পড়বো। প্রথম যে কন্ডাক্টর আমরা পড়তে যাব, সেটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে কন্ডাক্টর গুলো কি কি দিয়ে তৈরি হতে পারে এবং কেন তৈরি হবে। মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে সেই জিনিসগুলো আমাদেরকে একটু বোঝার বা কি বলে ভিজুয়ালাইজ করার ব্যাপার হইতে পারে। যেমন আমরা জানি লোহার কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি, কিন্তু আমরা লোহা কেন ব্যবহার করছি না? কিছুক্ষণ আগে আমি যে দুষ্টুমি করে বললাম আপনাদেরকে যে প্রত্যেক 6 বছরে এই তারের ভুঁড়ি বেড়ে যায়, অর্থাৎ তারগুলো ঝুলে পড়ে। আমরা মানুষের যেমন বয়স বাড়ে, ঝুলে পড়ে, ঠিক একইভাবে মনে করেন আমরা যদি এখানে লোহার তার ব্যবহার করতাম বা আয়রনের তার ব্যবহার করতাম, তাহলে কি এই যে যে ইটা স্যাগের পরিমাণটা বা কি বলে ঝুলে যাওয়ার যে ব্যাপারটা, যে টেনশনের ব্যাপারটা, এই জিনিসটা আরো বেড়ে যাবে। তাহলে আমরা অবশ্যই আয়রনের যে কন্ডাক্টর সেটা আমরা ব্যবহার করবো না। আমরা কিসের ব্যবহার করতে পারি? অ্যাকর্ডিং টু রিসার্চ আমরা কপারের ব্যবহার করব, অ্যালুমিনিয়ামের ব্যবহার করব এবং অ্যালুমিনিয়ামের অ্যালয় ব্যবহার করব। কারণ কি? কারণ হচ্ছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো কপারের যে কন্ডাক্টিভিটি যেটা বা কপারের মধ্যে থেকে যখন কারেন্ট ক্যারিং যে ক্যাপাসিটি সেটা খুব বেশি থাকে, অ্যালুমিনিয়ামের মোটামুটি কম। যে অ্যালুমিনিয়াম কেন ব্যবহার করছি? কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ভালো যে দিক সেটা হচ্ছে ওটা অনেক হালকা কম্পেয়ার টু কপার। আবার অ্যালয়ের কথা কেন বলছি? অ্যালয় মানে হচ্ছে মিক্সড, অ্যালুমিনিয়ামের সাথে কপারের মিক্সড অথবা অ্যালুমিনিয়ামের সাথে স্টিলের মিক্সড। এরকম মিক্সড করে যদি আমরা কোনো একটা কপার তৈরি করি, তাহলে তার লনজিভিটি বেশি বেড়ে যায় বা তার পারফরমেন্স বেড়ে যায়, এই জন্য আমরা এইগুলো ব্যবহার করি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, আমরা স্টুডেন্ট যারা থাকি বা স্টুডেন্ট কালে আমাদের সবচেয়ে যেটা প্রবলেম হয়, আমরা কোশ্চেন বুঝি না। ঠিক আছে, আমরা কোশ্চেন বুঝি না, বিশেষ করে আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা, আমরা কোশ্চেন গুলো ধরতে পারি না, স্যাররা কি কোশ্চেন করে। তখন বলে স্যার আমার সাথে শত্রুতা করে কোশ্চেনটা এত বেশি হার্ড করছে, আমরা আনসার করতে পারিনি। ব্যাপারটা কিন্তু তা না। আবার ফার্স্ট যে কোশ্চেনের আমি আনসার করে দিচ্ছি, এখন আপনি কোশ্চেন করেন আমাকে। এই প্রথম যেটা আমি বলেছি যে ডিপেন্ডিং ওয়ান কম্পোজিট, সরি কম্পোনেন্ট ইউজড ইন কন্ডাক্টর, মানে আমাদের কম্পোনেন্টের উপর ভিত্তি করে আমরা কি কি দিয়ে কন্ডাক্টর তৈরি করি। আমাকে যে কোনো একজন এখান থেকে কোশ্চেন বানায় বলেন তো কি কোশ্চেন হতে পারে? মিম, আনসার করতে পারবেন? স্যার প্রশ্নটা আরেকবার বলেন, মানে আমাকে কি করতে হবে? প্রশ্ন করবো না অ্যান্সার করব? কোশ্চেন করবেন, মানে আপনি কোশ্চেন করবেন, আমি আনসার বলে দিচ্ছি। আমার আনসার হচ্ছে কপার ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যার, অ্যালয় ওয়্যার। কোশ্চেন করেন আমাকে এখন। ও আচ্ছা, এনিওয়ান, শুধুমাত্র ই না, যে কেউ, রাফিদ, জাহিদ, রেজাউল বা আদার্স যারা আছে তারাও। এই গত ক্লাস স্যার এখানে এটা হতে পারে স্যার যে কোন কন্ডাক্টর দিয়ে ট্রান্সমিশন তার ব্যবহার মানে তৈরি করা সুবিধাজনক। ভেরি গুড, ভেরি গুড, এটা হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা সেই কন্টেক্সটে আরেকটু আলোচনা করি, তাহলে আমার মনে হয় বুঝতে আরেকটু সুবিধা হবে। খেয়াল করে দেখেন, ঠিক তার নিচে আমাদের চার ধরনের তার আছে, এবং এই 4 ধরনের তার মেইনলি হচ্ছে অ্যালয় তার। কেন অ্যালয় বলছি? মিক্স তার। অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালুমিনিয়াম অ্যালয় রেনফোর্সড। সাধারণত আমাদের বাংলাদেশে এই কেবলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ট্রান্সমিশন লাইনের জন্য, বা বিশ্বের অন্যান্য কান্ট্রিতেও এই
ACSR এই তারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর এটা ডিস্ট্রিবিউশনের জন্য এই তারটা ব্যবহার করে, কারণ এটার দাম কম, কিন্তু এটার দামটা একটু বেশি পড়ে। এনিওয়েজ, আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদিও বলছি এটা ট্রান্সমিশনের জন্য বেশি ব্যবহার করা হয়, কিন্তু এটা কি কি দিয়ে তৈরি হচ্ছে যদিও আমাদের এত ডিটেলস পড়া লাগবে না, কিন্তু আমি জাস্ট ক্লাস দিচ্ছি, মানে জানানোর জন্য বলছি কথাটা। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড। স্টিল আছে, তার মানে হচ্ছে লম্বা ট্রান্সমিশন লাইন যখন দিব তখন আমাদেরকে এটা ব্যবহার করা যেতে পারে। বাট আমরা যখন কি বলে লম্বা আরো বেশি ভোল্টেজ যখন ব্যবহার করবো তখন আমরা এই জিনিসটা ACAR এই জিনিসটা ব্যবহার করব। যাই হোক, আমরা অত ডিটেলসে বা হচ্ছে অত ডেপ লেভেলে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা এই কোশ্চেনটা কিভাবে করতে পারি? আমরা এখানে এই কোশ্চেনটা এইভাবে করতে পারি, রাইট ডাউন দা অ্যালয় কন্ডাক্টর ইউজড ইন ট্রান্সমিশন লাইন, তাহলে এই চারটা লিখে দিবেন। আচ্ছা, এরপরে ডান পাশের পিকচারটা খেয়াল করে দেখেন, আমরা কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা বললাম যে কম্পোজিট কন্ডাক্টর, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্পোজিট কন্ডাক্টর, অর হাউ ইউ ডিফাইন কম্পোজিট কন্ডাক্টর, বা হোয়াট ডু ইউ মিন বাই কম্পোজিট কন্ডাক্টর। কম্পোজিট কন্ডাক্টর বলতে কি বোঝাচ্ছে? কম্পোজিট কন্ডাক্টর মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো তারগুলোকে আমরা যখন একসাথে করে নিয়ে আসছি সেটাকে বলা হচ্ছে কম্পোজিট কন্ডাক্টর। এটার এক্স্যাক্টলি কোনো ডেফিনেশন নাই যে A ইকুয়ালস টু বি হলে, সি ইকুয়ালস টু ডি হলে এটাকে কম্পোজিট কন্ডাক্টর, এই ধরনের কোনো ডেফিনেশন নাই। ডেফিনেশন যেটা হচ্ছে সেটা যে একটা অনেকগুলো সেম টাইপের কন্ডাক্টর যদি পাশাপাশি থাকে একটা রেইনফোর্স তৈরি করে বা একটা অ্যালয় তৈরি করে, তাকে হচ্ছে কম্পোজিট কন্ডাক্টর বলে। খেয়াল করে দেখেন, এইখানে যে একটা কম্পোজিট কন্ডাক্টর আছে, এইখানে একটা কম্পোজিট কন্ডাক্টর আছে, খেয়াল করছেন? এইগুলোকে বলা হয় কম্পোজিট কন্ডাক্টর। আমাকে কেউ বলতে পারবেন এই কন্ডাক্টরের মধ্যে অ্যালুমিনিয়াম কোথায় আর ইটা কোথায়, কি বলে ওটাকে, স্টিলটা কোথায়? বা স্টিলের বাংলা তো হচ্ছে টিন, তাই না? কোথায় বলতে পারবেন এইখানে? স্যার স্টিলটা থাকবে একদম মাঝখানে, ওইটা ভেরি হচ্ছে গুড। সমস্ত ফোর্সটাকে সে অবজার্ভ করবে। এক্স্যাক্টলি, মানে কথাটা এরকম হবে, কথাটা হবে এরকম যে আমরা যখন হাই টেনশন করব বা তারটাকে ঝুলাই দিব, তারটা যাতে পড়ে না যায়, মানে আমি যেটা দুষ্টুমি করে বললাম যে ভুঁড়ি বেড়ে যাওয়া, ওটা যাতে না বাড়তে পারে, মানে মেকানিক্যাল যে স্ট্রেংথটা সেটা মানে সেটাকে ঠিক রাখার জন্য আমরা মেইনলি হচ্ছে এটা ব্যবহার করব। আচ্ছা, তারপরে আহ আমরা কম্পোজিট কন্ডাক্টরের কথা বললাম, তারপরে বলছি কম্পোজিট কন্ডাক্টরের অ্যাডভান্টেজের কথা বলছি। এক নম্বর অ্যাডভান্টেজ যেটা বলছি, অ্যালাউ হাই কন্ডাক্টিভিটি। তার মানে আপনি খেয়াল করে দেখেন, আমরা আরো ডিটেলস পড়বো আজকে যে কেন এটাকে হাই বলছি, কেন এটাকে লো বলছি কন্ডাক্টিভিটি পের্সপেক্টিভ। আচ্ছা, 5 মিনিটের ব্রেক, যারা নামাজ পড়ে আসেন, আমি নামাজ পড়ে ব্যাক করতেছি 5 মিনিটের মধ্যে, ঠিক আছে?
আচ্ছা, আমি শুরু করতেছি আবার। যেটা বলতেছিলাম আর কি, যে কম্পোজিট কন্ডাক্টর কাকে বলে। কম্পোজিট কন্ডাক্টরের যেটা ডেফিনেশন হচ্ছে, আমি বললাম যে কয়েকটা কন্ডাক্টর যদি একত্রিত হয়ে অ্যালয় তৈরি করে, নাম্বার অফ কন্ডাক্টরস অল টুগেদার একটা অ্যালয় তৈরি করবে, তাকে আমরা বলছি কম্পোজিট কন্ডাক্টর। কম্পোজিট কন্ডাক্টরের অ্যাডভান্টেজ গুলো কি? ঠিক একইভাবে এই কোশ্চেনটাকে আমি ঘুরাই বলতে পারি, ওয়াই উই আর গোয়িং টু ইউজ কম্পোজিট কন্ডাক্টর, কেন আমরা কম্পোজিট কন্ডাক্টর ব্যবহার করবো? একই কথা। কি বলছি? আনসার আনসার বলছি, অ্যালয় অ্যালাউ হাই কন্ডাক্টিভিটি, মানে বেশি পরিমাণ কারেন্ট বা বেশি পরিমাণ পাওয়ার বা বেশি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত করতে পারে। ইট গিভস গ্রেটার টেনসাইল স্ট্রেংথ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এই মাঝখানের যে স্টিল দেওয়ার কারণে সে টেনসাইল স্ট্রেংথটা খুব বেশি দিতে পারে। ইট রিডিউস স্কিড ইফেক্ট। কেন স্কিন ইফেক্ট রিডিউস করে? কারণ এই বিষয়টা একটু টেকনিক্যাল, আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি যখন এরকম একটা কন্ডাক্টর হয়, আমরা স্কিন ইফেক্ট বলতে কি বোঝাচ্ছি? স্কিন ইফেক্ট বলতে যেটা বোঝাচ্ছি, যদি ফ্রিকোয়েন্সির পরিমাণ খুব বেশি হয়, একই সাথে আমার কন্ডাক্টরে যদি কোনো প্রবলেম হয়, ম্যাটেরিয়ালস এর প্রবলেম বা আদার্স প্রবলেম, তখন যেটা হবে, কারেন্টের যে ফ্লোটা বা ডেন্সিটি অফ কারেন্ট যেটা আই, সেই আইটা এই কেন্দ্র বরাবর না গিয়ে কারেন্টটা কিভাবে করে, কারেন্টটা যেটা করবে সেটা হচ্ছে কারেন্টটা কি করবে, এইসব জায়গায় দিয়ে ঘোরার চেষ্টা করবে, মানে এই সারফেস দিয়ে ঘোরার চেষ্টা করবে। এবং এই সারফেস দিয়ে যখন ঘোরার চেষ্টা করবে, তার মানে কি? তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণটা বেশির থেকে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা বেশি বেড়ে যায়, অর্থাৎ ক্যাপাসিটেন্সের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ এখানে লসের পরিমাণটা বেড়ে যাবে। সেটিকে বলা হয় স্কিন ইফেক্ট। আমরা কিছুক্ষণ পর আবার স্কিন ইফেক্টে আলোচনা করব, যখন আমাদের টপিক আসবে। তারপর আমি দেখিয়ে দিলাম যে এক্স্যাক্টলি স্কিন ইফেক্ট। তো এখানে যেটা হচ্ছে, যেহেতু অনেকগুলো কন্ডাক্টর ব্যবহার করছি, সে আমি ধরে নিলাম এক্সাম্পল হিসেবে, লাল কালিতে লিখতেছি, এটার কন্ডাক্টিভিটি হওয়ার কথা ছিল 5 ইউনিট বা 5 অ্যাম্পিয়ার। এখন এই স্কিন ইফেক্টের কারণে এটা রিডিউস হয়ে ধরলাম 2 অ্যাম্পিয়ার লস হয়ে গেল। লসে কত হচ্ছে? 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। এখন এই প্রত্যেকটা কন্ডাক্টর, মানে এখানে কই গেল, সরি, প্রত্যেকটা কন্ডাক্টরের ক্ষেত্রে যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে যেটা হবে, প্রত্যেকটা থেকে তিন 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 যোগ করে একটা হিউজ নাম্বার অফ হলো। অর্থাৎ এই স্কিন ইফেক্টটা খুব বড় একটা ইফেক্ট দেখা দেয় না এই কম্পোজিট কন্ডাক্টরের ক্ষেত্রে। বাট আমরা যদি একটা সলিড কন্ডাক্টরের কথা চিন্তা করি, অর্থাৎ আমরা কম্পোজিট কন্ডাক্টর বলতে কি বোঝাচ্ছি, এরকম টাইপের একটা কন্ডাক্টর, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যদি মানে স্কিন ইফেক্ট হয়ও, সমষ্টিগতভাবে এখানে লসের পরিমাণ কমে যাচ্ছে। বাট আপনি যখন একটা সলিড কন্ডাক্টর ব্যবহার করলেন, মানে একটা কন্ডাক্টর যখন ব্যবহার করলেন, তখন স্কিন ইফেক্টের পরিমাণ যদি খুব বেশি হয়, তাহলে এখানে লসের পরিমাণ বেড়ে যায়। এটা একটু হাইপোথেটিক্যাল ব্যাপার, বা একটু ভিজুয়ালাইজ করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, অনেকগুলো কন্ডাক্টরের লস যদি একত্র করেন, যদিও এখানে স্কিন ইফেক্টে খুব একটা বেশি লস হয় না, কিন্তু আউটপুট যেটা, সেই আউটপুটটা মোটামুটি একটা ভালো লেভেলে থাকে। বাট একটা সলিড কন্ডাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এই জন্য আমি আমি যেটা বলতে চাচ্ছি, যে কম্পোজিট কন্ডাক্টরে স্কিন ইফেক্টের পরিমাণটা কমে যায়। আর সবচেয়ে বড় যেটা, এটার ফ্লেক্সিবিলিটি খুব বেশি। কেন ফ্লেক্সিবিলিটি বেশি? এটা মানে আমি যেটা পড়াতে চাচ্ছি, বা আমার যে স্টাইল পড়ানো, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ না করে প্রত্যেকটা ওয়ার্ড টেকনিক্যাল ওয়ার্ড আমরা বুঝে বুঝে পড়বো। যেমন আমি যদি এখানে ইট প্রোভাইডস গ্রেটার টেনসাইল স্ট্রেংথ, তিনটা তিনটা আননোন শব্দ আছে বা তিনটা ইম্পর্টেন্ট শব্দ আছে, এই তিনটাকে বোঝার চেষ্টা করি। গ্রেটার মানে বেশি। টেনসাইল স্ট্রেংথ মানে কি? টেনসাইল স্ট্রেংথ মানে যেটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে তারটা সোজা থাকবে, তারটা এরকম বাঁকা হয়ে যাবে না, অর্থাৎ এটা টেনসাইল স্ট্রেংথ বেশি, এই জিনিসটা মিন করছে। ঠিক একইভাবে লাস্ট যে কথাটা বলছে, ইট প্রোভাইড গ্রেটার ফ্লেক্সিবিলিটি, এই কথাটার মধ্যে কি বোঝাচ্ছে? মনে করেন, হ্যাঁ, মনে করেন আমার এরকম একটা তার আছে, এরকম একটা তার আছে। এখন আমি এই কম্পোজিট কন্ডাক্টর না ব্যবহার করে, মানে আমি মিন করতে চাচ্ছি এই সলিড কন্ডাক্টরটা ব্যবহার করব কম্পেয়ার টু এই তারটা। যদি এটা ব্যবহার করতাম, আমার কি হতো? আমার যেটা হতো, আমি যদি এরকম করতাম, তাহলে এই যে যে বাঁকা হয়ে যাচ্ছে, এই বাঁকা হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এবং বাঁকা হয়ে ভেঙে যদি যেত, তাহলে কি হতো? আমার যে তারের যে জায়গাটা এসে চাপ পড়তো, সেই জায়গাটার মধ্যে একটা ফ্যাটিক হয়ে যেত। আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারের ভাষা আমরা এটাকে বলি ফ্যাটিক। মানে আপনি রিয়েল কেসে যদি কোনো একটা কপারের তারকে, মানে সলিড তারকে যখন একটু ব্যাকা করতে যাবেন, দেখবেন এই জায়গাটা সাদা হয়ে গেছে এইরকম একটা জায়গায়।
অর্থাৎ ফ্যাটিক হয়ে গেছে। ফ্যাটিক হয়ে যাওয়া মানে কি, এই জায়গাটা লিক হয়ে যাচ্ছে। লিক যদি হয়, এই যে স্কিন ইফেক্টের পরিমাণ আরো বেড়ে যাবে, লসের পরিমাণ আরো বেড়ে যাবে। বাট আপনি যখন এটা ব্যবহার করছেন, এই তারটা যখন ব্যবহার করছেন, যদি আপনি বাঁকা হন, ইজিলি বাঁকা করতে পারবেন। কারণ কি, এটা ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকবে। কোথায় ব্যবহার করব, এক্সাম্পল হিসেবে আমি বলছি, মনে করেন কোনো একটা জায়গায়, সব জায়গাতেও তারটা আপনি এটা আন্ডারগ্রাউন্ডের জন্য যদি ব্যবহার করেন, আপনি এটার মধ্যে ব্যবহার করলেন, ইজিলি আপনি এখানে বসাতে। বাট যদি কোনো তার এরকম যদি বসাতে হয়, এরকম যাবে, তারপর এরকম, তার মানে কি আপনাকে তারটাকে এখানে ফ্লেক্সিবল করতে হবে। যদি ফ্লেক্সিবিলিটি না থাকে, আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারবেন না। কারো কি কোনো কোশ্চেন আছে বা বুঝতে অসুবিধা হচ্ছে? এই ঘুমাই গেছেন নাকি বোর ফিল করতেছেন? কি ব্যাপার, আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারতেছি স্যার আমরা। আমার উপর কি রাগ করছে নাকি, কথা বলতেছেন না কেন আমার সাথে তাহলে? স্যার কোনো কোশ্চেন নাই, তার জন্য স্যার কথা মানে আচ্ছা আচ্ছা প্রশ্ন করিনি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে কথা বলবেন। আমরা ওই অনেক টিচাররা ঝাড়ি দেয়, আমি আমি এই জিনিসটা পছন্দ করি। স্টুডেন্টরা যত বেশি কোশ্চেন করবে, স্টুডেন্টের সাথে বন্ধুত্ব আমার যত ভালো হবে, তত আমার পড়াইতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কম্পোজিট কন্ডাক্টর সম্পর্কে বুঝেছি। এখন আমরা যেটা বলবো, আরেকটা নতুন ধরনের কন্ডাক্টর শিখবো, সেটার নাম হচ্ছে স্ট্রান্ডেড কন্ডাক্টর। প্রোনাউন্সিয়েশনটা দেখেন, স্ট্রান্ডেড কন্ডাক্টর। মজার বিষয় হচ্ছে, আমি এই যে মাত্র যে কন্ডাক্টরের কথা বললাম, যে কম্পোজিট কন্ডাক্টরের কথা, যারা এবিসি লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যান, বা এবিসি লাইসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করেন, এবিসি লাইসেন্সের ভাইবা পরীক্ষায় বা বিভিন্ন জব পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু করে। বলতো ভাই, কম্পোজিট কন্ডাক্টরটা কিরকম হবে, বা কম্পোজিট কন্ডাক্টর কেন আমরা ভালো বলবো? ঠিক আছে, তো মুখস্থ না করে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কি? স্ট্যান্ডার্ড কন্ডাক্টর যেটা হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। আমরা যদি কম্পেয়ার করি এই তিনটা কন্ডাক্টরকে পাশাপাশি রেখে, খেয়াল করে দেখেন, তিনটা কন্ডাক্টরকে পাশাপাশি, যদি হচ্ছে এটা অনেক কাছ থেকে তোলা হয়েছে এই জন্য মনে হচ্ছে অনেক বড়, বাট আসলে কিন্তু এত মোটা থাকে না ইন রিয়েল কেসে। এনিওয়েজ, আমাদের বাসা বাড়িতে যে কন্ডাক্টর গুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, অর্থাৎ অনেক চিকুন, অনেক চিকুন। অর্থাৎ যদি আমরা কম্পেয়ার করি, সবচেয়ে বেস্ট কন্ডাক্টর কোনটা হবে এই দুটোর মধ্যে, তাহলে এটাকে দিব হচ্ছে 1 নম্বর, এটাকে দিব 2 নম্বর, এটাকে দিব 3 নম্বর। কোন কোন রেসপেক্টে আমরা এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, কে বলতে পারবে? যদি এটাকে মার্কিং করি, এটা 1 নম্বর, সরি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, কোন ক্ষেত্রে বলতে পারবেন? স্যার কারেন্ট পরিবাহীর স্যার ট্রান্সমিশনের ক্ষেত্রে। ট্রান্সমিশনের ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু কোন 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 অবজেক্টটাকে টার্গেট করে আমি বলছি এটাকে 1 নম্বর দিব পয়েন্ট, এটাকে 2 নম্বর দিব পয়েন্ট, এটাকে 3 নম্বর পয়েন্ট দিব? স্যার স্যার কারেন্টের উপরে স্যার ডিপেন্ড করার জন্য। না না না, স্যার কারেন্টের উপর না, আরেকটু চিন্তা করেন, এক বলেন। নম্বরটার মধ্যে স্যার স্ক্রিন এফেক্ট কম হবে স্যার, অনেকগুলি থেকে থাকার কারণে স্যার স্ক্রিন এফেক্টটা কম হবে। আর স্যার এই 3 নম্বরটার মধ্যে স্যার একটা মাত্র কন্ডাক্টর থাকার কারণে স্যার স্ক্রিন এফেক্ট সহ অন্যান্য ইফেক্টগুলি স্যার বেশি হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড পয়েন্ট। মানে এটা মোটামুটি ঠিক আছে। আমি আরেকটা সহজ করে বলি, খেয়াল করে দেখেন, উনি যেটা বলছে, ওনার পারসেপশন 100% রাইট, যে এটার প্রতি স্কিন ইফেক্ট কি বলে অনেক কম হবে কম্পেয়ার টু এটা। একই সাথে দেখেন, আমরা যখন বাঁকা করব, বাঁকা মানে হচ্ছে, আমি এটা মিন করছি যে কোনো একটা তারকে আমি এরকম বাঁকা করব, এরকম যখন বাঁকা করব, কোনটা ইজিলি বাঁকা করতে পারবো, এটা এটা না এটা? কোনটাকে, এটাকে বেশি বাঁকা করতে পারবো না? জি জি স্যার। স্যার, তার ফ্লেক্সিবিলিটি মানে বেশি। ভেরি গুড, তার মানে হচ্ছে ওয়ার্ডটা হবে ফ্লেক্সিবিলিটিটা বেশি। তার মানে আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই যে ইংলিশ টার্ম গুলো, এই ইংলিশ টার্ম গুলো শিখতে হবে, কারণ যেহেতু এই টার্ম গুলো ওরা তৈরি করছে। যদি আপনি বাংলায় পড়েন কোনো সমস্যা নেই বোঝার ক্ষেত্রে, কিন্তু যেহেতু আপনাকে আনসার করতে হবে ইংলিশে, এই জন্য হচ্ছে আমি বলছি যে এই টার্মগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের ডেফিনেশনটা কি হচ্ছে? স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলতে বোঝাচ্ছে যে আমাদের মোর কন্ডাক্টর ব্যবহার করব কম্পেয়ার টু সলিড এবং কম্পোজিট, সেটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলে। এবং এটার মেইন কেন ব্যবহার করছি সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বেশি কারণে, আর ওই আরেকজন যে বললো যে স্কিন এফেক্টে কম, এই দুটো কারণে মেইনলি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ব্যবহার করি। আর সলিড কন্ডাক্টর কি? সলিড কন্ডাক্টর নাথিং বাট আ সিঙ্গেল পিস অফ কন্ডাক্টর বা পিস অফ মেটাল, যার মধ্যে স্কিন ইফেক্টের পরিমাণ প্রচুর বেশি, এটার ফ্লেক্সিবিলিটি খুব কম, এবং যে কোনো সময় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ভেঙে নাও যায়, এটা অনেক বাজে একটা ইফেক্ট দেখা দিতে পারে। আচ্ছা, সবার কাছে ক্যালকুলেটর আছে? মানে আমাকে একটু বলেন তো, আমরা একটু 5 মিনিট গল্প করি। কার অবস্থা কিরকম সবাই আমাকে একটু বলেন, লাস্ট সেমিস্টার কেমন গেল, এই সেমিস্টার কেমন যাচ্ছে বলেন। আব্দুল্লাহ, কেমন যাচ্ছে এই সেমিস্টার?
স্যার ভালো স্যার, তুলনামূলক গত সেমিস্টার থেকে ভালো স্যার, কিন্তু স্যার মনে হয় আচ্ছা, স্যার সাবজেক্ট বেশি হতে স্যার এর জন্য প্রেশারটা একটু বেশি যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিকে তো আর 2-3টা সেমিস্টার আছে এখন এখন থেকে আগামী একটা বছর একটু কষ্ট করেন, ইনশাল্লাহ এটা যাবে। ইনশাল্লাহ। আচ্ছা, সবার কাছে ক্যালকুলেটর আছে তো? আচ্ছা, যদি না থাকে, আছে স্যার। আচ্ছা যাদের কাছে নাই তারা নেক্সট ক্লাসে অবশ্যই রাখবেন, কারণ আমি প্রত্যেক ক্লাসে একটা দুটো করে ম্যাথ করাবো। তাহলে আজকে আমরা এই প্রথম ম্যাথটা করার চেষ্টা করি। একটা 50 কিলোমিটারের একটা লম্বা ট্রান্সমিশন লাইন আছে। আচ্ছা, এখানে একটা বেসিক একটা জিনিসটা একটু আলোচনা করি আমরা, মানে এই কোশ্চেনটা একটু ভালো করে পড়েন, তারপর আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা পাওয়ার লাইন বা ট্রান্সমিশন লাইনে যখন লোডের কথা বলা থাকবে সেটা কি মিন করে, 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, এই যে পাওয়ারটার কথা বলছে 5 MVA, এটাতে কি রিপ্রেজেন্ট করতেছে? কেউ আমাকে বলতে পারবেন কোশ্চেনটা ভালো করে পড়ে? কোশ্চেনটা একটু স্যার ভালো এটা করে। অ্যাপারেন্ট পাওয়ার নির্দেশ করছে এবং আউটপুট পাওয়ারটা নির্দেশ করে। আচ্ছা, একজন বলছে যে এটা আউটপুট পাওয়ার নির্দেশ করছে এবং এটা অ্যাপারেন্ট পাওয়ার নির্দেশ করছে, ভেরি গুড। অর্থাৎ আমার যে লোডটা আছে সেই লোডটাকে এখানে নির্দেশ করছে বা লোডটাকে বলছে 1 নম্বর। আর এখানে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আমরা কিভাবে বুঝলাম এটা লোড? কারণ আমরা বলছি একটা ট্রান্সমিশন লাইন আছে, আমরা সাপ্লাই দিচ্ছি টু এর লোড, অলরেডি বলেই দিছে। বাট যদি বলে নাও দেওয়া থাকতো তাহলে আমরা এটা বুঝে নিতাম কোন একটা লোড। কারণ কি? কারণ হচ্ছে আমরা পাওয়ারটা মনে করেন সে সামহাউ, ওই কোশ্চেনটার মানে আমরা এরকম একটা পাওয়ার দিচ্ছি এরকম জায়গা, তার মানে কি এখানে কিন্তু আমার কোথাও, আমার এখানে কোথাও কিন্তু আমার পাওয়ার স্টেশনের কথা বলেনি। তার মানে কোন এক জায়গা থেকে পাওয়ার আসছে, কোন একটা গ্রিড থেকে পাওয়ার যাচ্ছে, অথবা এই জায়গাটা একটা ন্যাশনাল গ্রিড, ন্যাশনাল গ্রিড থেকে পাওয়ার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তার মানে এটাতে যেটা রিপ্রেজেন্ট করছে এই পাওয়ারটা কোথায় যাচ্ছে? লোডের দিকে যাচ্ছে, হোয়াট এভার। তাহলে আমরা এখানে লিখে রাখবো কি কি দেওয়া আছে। এল, এল মানে হচ্ছে ডিস্টেন্স বা লেন্থ, সেটা হচ্ছে 50 কিলোমিটার। তাহলে লিখেন গিভেন এল ইকুয়ালস টু হচ্ছে 50, এল ইকুয়াল টু 50। এস বা পাওয়ার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত? 5 MVA। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8। তারপরে ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 33 kV। ইফিসিয়েন্সি দেওয়া আছে কত? 90%। তার মানে কি ইফিসিয়েন্সি 90% মানে কি? তার মানে হচ্ছে লস কত? 10%। তাহলে লস আমরা জানি হচ্ছে 10%। এখান থেকে আমাকে যেটা বের করতে বলছে, আমার যে কন্ডাক্টর লাইনের কথা যেটা বলছে সেটার ইফিসিয়েন্সি কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে বলছে? আমাকে ক্যালকুলেট করতে বলছে যে ভলিউম অফ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর রিকোয়ার্ড ফর দ্য লাইন। 1 নম্বর, সিঙ্গেল ফেজের জন্য কতটুকু কন্ডাক্টর লাগবে, 2 ফেজের জন্য কতটুকু লাগবে, আর 3 ফেজের জন্য কতটুকু লাগবে। এই দুটো কোশ্চেন আমাকে বের করতে বলছে। সিঙ্গেল ফেজ মানে কি? সিঙ্গেল ফেজ মানে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, বা একটা ফেজ একটা নিউট্রাল, যেটা আমি আজকে বাড়ির কাজও দিছি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নিউট্রাল। আমাদের যে কন্ডাক্টরের কথা বলছে মুদ্রা কথা, সেই কন্ডাক্টরটা হচ্ছে মনে করেন এটা, এটা হচ্ছে সেই কন্ডাক্টরটা। লেন্থ কত? লেন্থ হচ্ছে 50 কিলোমিটার। পাওয়ার ফ্যাক্টর কত বলছে? পাওয়ার ফ্যাক্টর বলছে 0.8। ভোল্টেজ লেভেল কত? ভোল্টেজ লেভেল কিভাবে বুঝতে পারলাম? আমরা জানি কোনো একটা, মানে একটা জাংশন বা কোন একটা তার বা কোন একটা ট্রান্সমিশন লাইন বা কোন একটা সাবস্টেশন, হোয়াট এভার, যদি একটা ইউনিট বোঝায় তার ভোল্টেজ লেভেল সব জায়গায় সমান। অর্থাৎ যদি আমার এখানে একটা বাস থাকে, সেই বাসটা ভোল্টেজ হচ্ছে 33 kV। যেহেতু এই বাসের সাথে এই লাইনটা আছে, তার মানে এটার ভোল্টেজ হচ্ছে 33। যদি এটার ভোল্টেজ বেশি থাকতো তাহলে আমাকে নিশ্চয়ই এখানে একটা ট্রান্সফরমারের কথা বলা থাকতো। যাই হোক, তারপরে আমি যেটা বলছিলাম যে লসের পরিমাণ কত? 10%। তার মানে হচ্ছে, তার মানে আমার যে পাওয়ারটা আমি এখানে দিচ্ছি সেটা কত ছিল বলছে কোশ্চেনে? 5 MVA। তাহলে 5 MVA যদি আমি দেই, এমভিএ যদি দেই, লস হচ্ছে কত? 5-এর সাথে 10%। 5-এর সাথে 10% লস। তো 5-এর সাথে যদি 10% লস হয় তাহলে আমার কতটুকু পাওয়ার আমি আসলে পাচ্ছি ইন রিয়েল কেসে? তার মানে হচ্ছে আমরা যে পাওয়ারটা লস হচ্ছে সেই লসটা হচ্ছে 10% ইন্টু আমার টোটাল যে পাওয়ারটা, স্যার 0.5 MVA আসবে তাহলে। 0.5 MVA।
আচ্ছা, আবার যেহেতু পাওয়ার ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, এই জন্য আমরা মানে লসটা তো আসলে রিয়েক্টিভ পাওয়ারের তো আসলে লস হয় না, লস হয় কোথায়, রিয়েল পাওয়ারের লস হয়। এই জন্য আমরা যে মেইন যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে হচ্ছে রিয়েল পাওয়ারে নিয়ে এসেছি। রিয়েল পাওয়ারে নিয়ে আসার পরে আমাদের যে 10% লসটাকে কনসিডার করছি, 10% লসটাকে কনসিডার করার পরে আমরা যে পাওয়ারটা পাচ্ছি 4 × 10⁵ ওয়াট, এটা হচ্ছে আমার টোটাল লস। আর টোটাল পাওয়ার আসলে কত ছিল? টোটাল পাওয়ার ছিল হচ্ছে 4 × 10⁶, এটা। যাই হোক, তাহলে আমাদের লাইনের লেন্থ কত? লাইনের লেন্থ হচ্ছে 15 × 10⁵ মিটার। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমাদের যে অ্যাপারেন্ট পাওয়ারটা, অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, এস ইকুয়ালস টু ভিআই। এস ইকুয়ালস টু ভিআই। আমরা যদি কখনো পড়ি এই অ্যাপারেন্ট পাওয়ারের ব্যাপারটা, আমি আরেকবার বলছি, যে কোনো একটা লাইনের অ্যাপারেন্ট পাওয়ার যেটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিআই, আর পি ইকুয়ালস টু হচ্ছে ভিআই কস থিটা। আচ্ছা, এখানে জাস্ট একটা কথা বলে দিই, এই এস ইকুয়ালস টু ভিআই পরে অবশ্যই এখানে একটা স্টার চিহ্ন দিবেন। এই স্টার চিহ্ন যেটাকে দিচ্ছি সেটাকে বলা হয় আসলে কনজুগেট। কনজুগেট, এই কনজুগেট শব্দটা এই জন্য আমরা ইউজ করি যে আমার এই পাওয়ারটা আসলে পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ এটিকে লিডিং না ল্যাগিং আমরা এক্স্যাক্টলি জানি না, এই জন্য আমরা এই কনজুগেট সাইনটা সাধারণত ব্যবহার করে থাকি। আরো কিছু ফ্যাক্টর আছে, সেটা আমরা যখন মিড টার্মে পরে ফ্যাক্ট ডিভাইস নিয়ে আলোচনা করবো, কম্পেনসেশন ফ্যাক্ট ডিভাইস, তখন আমরা আরো এই বিষয়টা নিয়ে বেশি করে আলোচনা করবো। জাস্ট এতটুকু মনে রাখবেন যে এস এর পরে ভিআই কস থিটা, সরি, এস ইকুয়ালস টু ভিআই কনজুগেট। তার মানে হচ্ছে আমরা যে পাওয়ারটা দিচ্ছি বা পাচ্ছি লাইনে, সেটা পজিটিভ না নেগেটিভ বা লিডিং বা ল্যাগিং আমরা এক্স্যাক্টলি জানি না। এই আননোন ফ্যাক্টের সময় আমরা এখানে কনজুগেটটা দিব। এনিওয়েজ, তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? মেইন আমাকে যেটা বের করতে বলছে, ভলিউম আমাকে বের করতে বলছে, মানে ভি এর মানটা বের করতে বলছে। তাহলে ভলিউম যদি আমাকে বের করতে হয়, তাহলে ডেফিনেটলি আমাকে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো সবকিছু লাগবে আমার কন্ডাক্টরের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এখান থেকে ইজিলি আই এর মানটা বের করতে পারি। আই এর মান কত? অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কত পেয়েছিলাম? 5 × 10⁶ ডিভাইড বাই হচ্ছে এত, ভোল্টেজ যেটা ছিল 33 kV। তাহলে আমি এত অ্যাম্পিয়ার আমি পাচ্ছি নর্মাল কেসে উইদাউট লস ছাড়া। এখন যদি আমি কন্ডাক্টরের কথা বলি, কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া যেটা আমি এখানে দিছি, এই যে আঁকছি, এটা ক্রস সেকশনাল এরিয়া আমি এক্স্যাক্টলি জানি না। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা, আমি যথেষ্ট ম্যাচিউর স্টুডেন্ট ইউনিভার্সিটির, আপনারা সবাই জানেন এরিয়া কাকে বলে আর হচ্ছে ভলিউম কাকে বলে। আমি তাও বলে দিচ্ছি, এরিয়া মানে বোঝাচ্ছে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এখানে যদি 1 থাকে, এটা যদি 1 থাকে, 1 × 1 1 মিটার স্কোয়ার। আর ভলিউম মানে যেটা বোঝাচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা, তিনটা, তার মানে হচ্ছে মিটার কিউব। আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন। তাহলে আমরা এরিয়া অফ দ্যাট ক্রস সেকশনাল এরিয়া অফ দ্যাট কন্ডাক্টর আমি ধরে দিলাম A1। কোন ক্ষেত্রে? সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বলছি, সিঙ্গেল ফেজ 2 ওয়্যারের ক্ষেত্রে। তাহলে আমার লাইন যে লস, সেই লাইন লস বলতে কি বোঝাচ্ছে? লাইন লস আমরা যে কোনো একটা জিনিস ডিনোট করতে পারি, আমরা এখানে ডাব্লিউ তে ডিনোট করছি। তো ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখতে পারি? আই স্কোয়ার আর। আমরা জানি লস ইকুয়ালস টু আই স্কোয়ার আর। যেহেতু আমি প্রথম কেসের ক্ষেত্রে করছি এই জন্য 1, এখানে 1 দিছি। এখানে 2 কেন দিছি? এখানে 2 এই জন্যই দিছি যেহেতু দুইটা ওয়্যার, এই জন্য হচ্ছে আমরা 2 দিয়েছি। আশা করি ধরতে পেরেছেন। যাই হোক, 2 × I1² আর, তার মানে আর এর মান কি? আমরা ওহমসের ল থেকে কি জানি? আমরা ওহমসের ল থেকে আমরা জানি আর ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইড বাই হচ্ছে A1। A1 মানে হচ্ছে এরিয়া বোঝায়। তো যাই হোক, এখান থেকে এরিয়া সমান কি লিখতে পারি? এরিয়া সমান আমরা লিখতে পারি, জাস্ট এখানে সিম্পলিফিকেশন করেছি, আর কিছুই না। সিম্পলিফিকেশন করে আমরা কি পেয়েছি? এ ইকুয়ালস টু, এই ডাব্লিউটা নিচে চলে আসলো, আর 2I² রো এল। আমরা রো এর যে মানটা, স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্যাট কন্ডাক্টর, সেটা হচ্ছে কত? 2.85, এটা পেয়েছি। ওহম মিটার আমরা জানি ইউনিটটা। এল এর মান জানি হচ্ছে 50 × 10⁻³ কারেন্টের মান অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলেছি, জাস্ট বসিয়ে দিলে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। তো এটা যদি ক্রস সেকশনাল এরিয়া হয়, এটা যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া হয়, তাহলে আমরা ভলিউম কিভাবে লিখবো? ভলিউম মানে হচ্ছে স্যার দৈর্ঘ্যটা গুণ করতে হবে। এক্স্যাক্টলি আমাকে দৈর্ঘ্যটা গুণ করতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি এখানে যদি বলি, আমরা ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে এতটুকু বের করেছি, আমরা এখন লেন্থটা যদি গুণ করে দিই তাহলে বের করে ফেলবো। আবার মজার বিষয় দেখেন, এখানে আমি আবার 2 দিয়ে গুণ করেছি। কেন? বিকজ আমার তো এখানে একটা কন্ডাক্টর না, দুইটা কন্ডাক্টর, রাইট? কারণ 2 ওয়্যারের কথা বলা হচ্ছে, এই জন্য আমি আবার এখানে 2 দিয়ে গুণ করেছি। হোয়াট এভার, দেখেন আমরা সিঙ্গেল ফেজ 2 ওয়্যারের ক্ষেত্রে যে ভলিউমটা পেয়েছি
সেটা হচ্ছে 60.35। এখন সেকেন্ড কোশ্চেন যেটা 3 ওয়্যারের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা কি হবে, সেটা হচ্ছে কি আমাকে লাইন কারেন্ট বের করতে হবে। আমরা 3 ফেজের সূত্র কি জানি? 3 ফেজের সূত্র আমরা জানি হচ্ছে P ইকুয়ালস টু √3 VI cos θ, তাই না? এটা আমরা জানি। ঠিক একইভাবে আমরা যদি এখানে অ্যাপারেন্ট পাওয়ারের কথা যদি বলি তাহলে কি S ইকুয়ালস টু √3 VI কনজুগেট। আমরা কনজুগেট যেটা হচ্ছে এখানে ব্যবহার করছি না, বিকজ আমরা এখানে লিডিং ল্যাগিং এর এই ফ্যাক্টর গুলো নিয়ে আমরা আলোচনা করছি না বা কম্পেনসেশন নিয়ে আলোচনা করছি না, এই জন্য এখানে কনজুগেট সাইনটা ব্যবহার করছি না। বাট মনে রাখবেন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে এবং পাওয়ার সিস্টেম এই দুটো কোর্সে হচ্ছে এস ইকুয়ালস টু ভিআই কনজুগেট। আমি কনজুগেট নিয়ে আরো সুন্দর করে ব্যাখ্যা করবো মিড টার্মের পরে। তো এখানেও সেম আমাকে লাইন কারেন্ট বের করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, যখন একটা তার দিয়ে কারেন্ট যায় সেই কারেন্টের পরিমাণ বেশি না 3 ফেজের মধ্যে কারেন্ট বেশি যায়, কোনটা বেশি সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে আপনারা যখন অঙ্কগুলো করবেন মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করবেন। তো আমি যেটা বলছি দেখেন, আমরা যখন প্রথমে একটা তার দিয়ে কারেন্ট দিচ্ছিলাম মানে সিঙ্গেল ফেজে, তখন ছিল হচ্ছে 151 অ্যাম্পিয়ার। আর এখানে যখন আমরা ক্যালকুলেট করছি তখন দেখতে হচ্ছে মাত্র 88 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে কি তিনটা ফেজের মধ্যে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, তার মানে ওর মধ্যে কিছু ওর মধ্যে কিছু ওর মধ্যে কিছু। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক একইভাবে জি স্যার। এই কেসের ক্ষেত্রে হচ্ছে আমার এরিয়া হচ্ছে A2, তাহলে লাইন লস কি হবে? W ইকুয়ালস টু I স্কোয়ার আর, মানে I2 স্কোয়ার R2 স্কোয়ার। আর 3 কেন দিয়েছি? বিকজ আমরা 3 ফেজের ক্ষেত্রে 3টা ওয়্যার ব্যবহার করি, এই জন্য হচ্ছে এখানে 3 দিয়েছি। যাই হোক, আমরা আবার সেই আগের মতো ক্যালকুলেশন করে A2 এর মান বের করেছি। তার মানে আমরা যখন আগের অঙ্কের ক্ষেত্রে এর 1 এর মান বের করেছি তখন দেখেন এরকম একটা মান আসছে, বাট এইখানে যখন করেছি তখন এর মানটা দেখেন কেমন এসেছে কম্পেয়ার টু এটা, এই মানটা ছোট ক্রস সেকশন এরিয়া। যাই হোক, ভলিউম মানে কি, আমি আবার ওই যে দৈর্ঘ্যটা গুণ করবো এবং 3 কেন গুণ দিছি? কারণ 3 হচ্ছে আমার 3টা তারের কথা বলা হচ্ছে সেই কারণে। যাই হোক, আমার 3 ফেজের ক্ষেত্রে মানে 3 ফেজ 3 ওয়্যারের ক্ষেত্রে আমার যে ভলিউমটা সেই ভলিউমটা দেখেন তুলনামূলকভাবে কমে যাচ্ছে, বাট সিঙ্গেল ফেজের ক্ষেত্রে অনেক বেশি ভলিউম। তার মানে কি, এখন আমাকে জিজ্ঞেস করেন বা আমি যদি আরেকটু এক্সটেন্সিভ লেভেল চিন্তা করি কোশ্চেনটা, এই মাত্র যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনটাকে আমি দেখেন তো এইভাবে করতে পারি কিনা। Mathematically explain that দেখেন তো কোশ্চেনটা, দেখতে পাচ্ছেন কোশ্চেনটা? মানে আমি যেভাবে পড়াতে চাচ্ছি এইভাবে যদি পড়তে পারেন আমার মনে হয় সামনে যে কোনো পরীক্ষায় আটকাতে পারবেন এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আহ, মোটামুটি একটা ভালো শুরু আপনারা করতে পারেন। আমি যেভাবে বলতে চাচ্ছি দেখেন তো আনসারটা করতে পারেন কিনা। ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন দ্যাট 3 ফেজ সিস্টেম মানে ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন হতে পারে, ডাজন্ট ম্যাটার, ইজ মোর ইকোনমিক্যাল কম্পেয়ার টু সিঙ্গেল ফেজ লাইন। তার মানে হচ্ছে আমরা 3 ফেজের ক্ষেত্রে যখন দেখছি 3 ফেজের ক্ষেত্রে ভলিউম লাগতেছে হচ্ছে 12 মিটার কিউব। তার মানে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমার এরকম একটা ভলিউমের তার লাগতেছে। আর যখন 3 ফেজ, সরি, সিঙ্গেল 3 ফেজের ক্ষেত্রে, এটা 3 ফেজের ক্ষেত্রে। আর সিঙ্গেল ফেজের জন্য কত লাগছে? সিঙ্গেল ফেজের জন্য লাগতেছে হচ্ছে এটা, যেটার মান ছিল 16 মিটার কিউব আর এটা হচ্ছে 12। তাহলে বেটার কোনটা? এটা। কারণ 16 মিটার কিউব যখন কিনতে যাবেন আপনার প্রাইসের পরিমাণ বাড়বে বাট এটার পরিমাণ কমবে। তার মানে আমি এখন যে অঙ্কটা করালাম বা যে সলভটা অ্যানালাইটিক্যাল যেটা করালাম সেটিকে টেকনিক্যাল ভাবে একই সাথে আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে বা আপনি মনে করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কি এই ক্যালকুলেশন গুলো এখন করতে পারবেন না? এবং সেখানে আপনার বস যদি জিজ্ঞেস করে বা আপনি যে কোম্পানিতে কাজ করছেন তাকে আপনি একটা স্টেটমেন্ট দিতে পারবেন না প্রুফ করে যে এই জন্য হচ্ছে এটার পরিমাণ বেশি? আরো যদি এটাকে এক্সপ্লেন করতে চান এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে আপনি বলতে পারেন
যে 1 মিটার কিউবের 1 হয়ে গেল মিটার কিউবের দাম হচ্ছে 10 পিডিটি। তাহলে আপনি দেখেন 12.5 মিটার কিউবের দাম হচ্ছে একটা হবে, অনুরূপ ভাবে 16.5 মিটার কিউব যেটা হবে সেটার দাম কম্পেয়ার টু আরো বেশি হবে। তাহলে আপনি আরো এক্সপ্লেন করতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? মানে শুধুমাত্র বই মুখস্থ করলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, গত দিনের থেকে আজকে একটু মনে আপনারা চুপচাপ কেন? কোনো সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তারপরে লাস্ট যে কোশ্চেনটা আমি আজকে এতটুকু পড়াবো আর সামনের দিকে যাব না। আমরা এখন যে কন্টেন্টটা পড়বো সেটা হচ্ছে বলতে চাচ্ছি যে ডিসকাস সাম অ্যাডভান্টেজেস অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন, অর্থাৎ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কোনটা ভালো এবং কেন, অথবা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন যে ভালো সেটার ব্যাখ্যা আপনি দেন, অনেকভাবে করতে পারেন। আচ্ছা, প্রথম হচ্ছে যখন আমি হাই ভোল্টেজ দিচ্ছি, কিছুক্ষণ আগে আপনাদের মধ্যে এক বন্ধু আমাকে আনসার দিচ্ছে যে স্যার ভোল্টেজটা যদি আপনি বাড়ায় দেন তাহলে তো অবশ্যই পাওয়ারের পরিমাণ বাড়বে। তার মানে যদি আমি ভোল্টেজের পরিমাণ বাড়ায় দিই অবশ্যই পাওয়ারের পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে আমার কারেন্টের পরিমাণ কম রাখলে হবে। যেহেতু কারেন্টের পরিমাণ আমি কম রাখতেছি, খেয়াল করেন, কারেন্টের পরিমাণ যেহেতু আমি কম রাখতেছি তার মানে আমি চিকুন তার ব্যবহার করতে পারি। তার মানে আমরা ওভারহেড লাইনে যদি মোটা তার ব্যবহার করি তার ভুঁড়ির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ স্যাগের পরিমাণ বেড়ে যাবে। তার মানে যদি আমি ভোল্টেজের পরিমাণ বাড়াই আমার তারটা চিকুন লাগবে, বাট যদি ভোল্টেজের পরিমাণ মানে কমিয়ে দিয়ে কারেন্টের পরিমাণ যদি বাড়াই দিতাম তাহলে আমাকে তারের পরিমাণ বাড়াই দিত, তখন আমার কষ্ট বেশি হইতো আর এই যে স্যাগের পরিমাণ বা মেনটেনেন্সের পরিমাণটা বেড়ে যেত। 1 নম্বর যে পয়েন্টটা সেটা আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড পয়েন্ট যেটা ট্রান্সমিশন লাইনের লস রিডিউস করবে। কারণ কি? কারণ আমি মাত্র যে কথাটা বললাম যে যদি আপনার কারেন্টের পরিমাণ কমে যায়, কারেন্টের পরিমাণ কমে যাওয়া মানে কি? কারেন্টের পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে আই স্কোয়ার আর এর পরিমাণ কমে যাবে। কারণ কি? আই এর মান যদি বেড়ে যায় লসের পরিমাণ অনেক বাড়বে, তো আই এর মানই যদি কমে যায় তাহলে লসের পরিমাণ কমে যাবে। থার্ড যেটা রিডিউস দ্য ভলিউম অফ কন্ডাক্টর, আমি মাত্র কিছুক্ষণ আগে যেটা বললাম যে দেখেন থ্রি ফেজের ক্ষেত্রে ভলিউমের পরিমাণ বেড়ে গেছে। কারণ কি? কারণ থ্রি ফেজের ক্ষেত্রে ভোল্টেজের মান বেশি কম্পেয়ার টু সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ লাইনে ভোল্টেজের পরিমাণ অনেক কম কম্পেয়ার টু থ্রি ফেজ লাইন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কোনো বইতে কিন্তু পাবেন না এইভাবে লেখা। কিন্তু আমার কথা হচ্ছে ক্লাসগুলো যদি করে ভালো করে বুঝেন এবং আমার নোটটা ক্লাসের পর পরে আধা ঘন্টা জাস্ট বসেন, আমার মনে হয় আর বাসায় পরে পড়াও লাগবে না বা পরীক্ষার আগে কষ্ট করতে হবে না। তো যেটা বলছিলাম যে ভলিউমের পরিমাণ কম যেটা, সেটার ব্যাখ্যা আমি এখানে হালকা করে একটু দিছি যে ভলিউম অফ কন্ডাক্টর ইকুয়ালস টু, যেটা আমি আগের ইকুয়েশন থেকে পেয়েছিলাম যে থ্রি ফেজের ক্ষেত্রে 3 p², পি মানে হচ্ছে পাওয়ার, তারপর বলছি রো এল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ডাব্লিউ ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এরকম একটা ভ্যালু আসে। আপনি এখানে প্রত্যেকটা মান বসানোর পর দেখবেন যে আসলে ভলিউমের পরিমাণ অনেক কমে যায়। যেহেতু ভলিউমের পরিমাণ কম তারপরে লসের পরিমাণ কম হবে। মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে একজনকে কিন্তু কমপ্লিমেন্ট করতেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিউ টু লো কারেন্ট, আমি যেটা মাত্র বললাম, যেহেতু আমরা লো কারেন্ট ব্যবহার করছি অর্থাৎ এখানে কারেন্টের পরিমাণ অনেক কম, তার মানে কি? তার মানে হচ্ছে লসের পরিমাণ কম হবে। যদি লসের পরিমাণ কম হয় তাহলে ভোল্টেজ ড্রপের পরিমাণ কমে যাবে। ড্রপের পরিমাণ যদি কম হয় তার মানে কি? ভোল্টেজ রেগুলেশন, এই ভিআর মানে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন অনেক ভালো থাকবে। মানে কি বলে, ভোল্টেজ রেগুলেশনটা একটা সার্টেন লেভেলে আপনাকে দিতে পারবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে বা কোনো জায়গায় বুঝাতে হবে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে কনক্লুড করি এইভাবে যে পাওয়ার ফ্লোর পরিমাণ যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি আইদার হাই ভোল্টেজ দিবেন অথবা লো কারেন্ট দিবেন, অথবা আপনি আইদার হাই কারেন্ট দিবেন অথবা লো ভোল্টেজ দিবেন, দুটোর একটা। তার মানে আমরা যখন এসির ক্ষেত্রে বলছি, আমি যদি আরো একটু সুন্দর করে এই জিনিসটা এবার একটু আপডেট করি, কি বলেছি যে পাওয়ার ফ্লোতে আপনি আইদার হাই ভোল্টেজ লো কারেন্ট ব্যবহার করবেন। কি বলছি? হাই ভোল্টেজ লো কারেন্ট কোন ক্ষেত্রে? এসি ট্রান্সমিশনের ক্ষেত্রে। আবার
হাই কারেন্ট লো ভোল্টেজ কোন ক্ষেত্রে দিব, সেটা হচ্ছে ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে। একটু চিন্তা করে দেখেন যে এসিতে আমরা হাই ভোল্টেজ ব্যবহার করি এবং ডিসিতে হাই কারেন্ট ব্যবহার করি। এই জন্য ডিসি যে এটা আছে, সিস্টেমটা আছে, সেটা রিস্কি হয় কম্পেয়ার টু এসি। আচ্ছা, আমরা আজকে এইখানে রাখতে চাচ্ছি। যদি এখানে কারোর প্রবলেম না থাকে, আমার মনে হয় যে আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি, দেন আমরা নেক্সট ক্লাসে আরো বেশি পড়াবো। যদি স্যার কারোর এখানে একটা কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে 3 ফেজ লাইন এবং 2 ফেজ বা সিঙ্গেল ফেজ লাইন যাই হোক, এটার যে ভলিউমটা আমরা বের করলাম, এদের মধ্যে কি কোনো কনস্ট্যান্ট রেশিও আছে? না, কোনো কনস্ট্যান্ট রেশিও নাই। হ্যাঁ, কনস্ট্যান্ট রেশিও যদি ওইভাবে যদি চিন্তা করেন, কনস্ট্যান্ট রেশিও অবশ্যই আছে। সেটা হচ্ছে আপনার এই যে এই টার্মটা স্পেসিফিক রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে দুটো তারের ক্ষেত্রেই, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুটো তারের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি। আমি কিন্তু বলিনি যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমি কপার ব্যবহার করব, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সরি 3 ফেজের ক্ষেত্রে আমি অ্যালুমিনিয়াম ব্যবহার করবো। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে অ্যালুমিনিয়াম যে তারটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। মানে তার এক ঠিক থাকলে সেখানে তো আমাদের মানে ভিতরকার পরিবর্তন হচ্ছে না ম্যাটেরিয়ালের। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন আমার যেটা সাজেশন থাকবে, আমরা সাধারণত যেটা হচ্ছে আমি মানে আমার নোটগুলো খেয়াল করে দেখবেন, আমি একটু কি বলে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে কালেক্ট করার চেষ্টা করছি, কিন্তু ম্যাথমেটিক্স গুলো মেইনলি হচ্ছে মেটার বইটা ব্যবহার করছি। এই জন্য ব্যবহার করছি, আমাদের তো বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আছে, আর আমাদের কোশ্চেন গুলো হচ্ছে ওই সব লেভেলের স্টুডেন্টকে টার্গেট করে করা হয়। এই জন্য হচ্ছে আমি ম্যাথমেটিক্স গুলো অত কঠিন ধরনের কোনো ম্যাথমেটিক্স আমি নেই না সাধারণত, মানে আমাদের লেভেলে। বাট আমি যেভাবে বুঝেছি, এই একবার খালি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে অঙ্কটাকে আপনি নিজে একটু ঘোরানোর চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, দেন আমাকে দেখান। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আগামী ক্লাসে আমার ফার্স্ট যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টটা হোম টাস্ক, সেটা হচ্ছে আর্থিং নিউট্রাল আর হচ্ছে গ্রাউন্ডিং কাকে বলে সেই জিনিসটা আমাকে একটু বলবেন আপনারা, একটা সিম্পল সিঙ্গেল পেজে। ঠিক আছে? যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, ক্লাস আজকে এই পর্যন্তই। আপনারা রেস্ট নেন, আগামীকাল শনিবার, আগামীকালকের জন্য প্রস্তুতি নেন। স্যার আমাদের কালকে ক্লাসটা চেঞ্জ করে দেন। আগামীকালকে কিসের ক্লাস? স্যার আপনার সাথে মেকআপ ক্লাস আছে স্যার, শনিবার করে আচ্ছা, আচ্ছা, 5টার দিকে স্যার। আচ্ছা। আমি একটা কথা বলি, আমি আজকে আনফরচুনেটলি সকালে ক্লাসটা একটু কম নিয়ে ফেলছি। আহ, তো আচ্ছা, এই মেকআপ ক্লাসটা মানে আমি নিজেও বুঝতেছি না আসলে মেকআপ ক্লাসটা কেন লাগতেছে এখন, রুটিন করছে যারা তারা আসলে আমি বুঝিনি এটার মানেটা কি। আমাকে একটু বুঝাতে পারবেন যে হ্যাঁ। স্যার এটা তো আমরা এখন কেমনে বলবো স্যার, এখন স্যার আমার যেটা মনে হয়, হুম। স্যার মানে আমার যেটা মনে হয় যে হয়তো দেখা যাচ্ছে একটা ক্লাসের ডিউরেশন অনেক বেশি থাকে, তো ওই সময় একটানা ক্লাসটা যদি না করা যায়, সেই ক্ষেত্রে হয়তো মানে লাস্টের পোর্শনটা মেকআপ ক্লাসের দিন মেকআপ করার জন্য রুটিনটা রাখছে, মানে আমার পার্সোনালি ধারণা এটা। হ্যাঁ, আপনারটাই আমার মনে হয় অনেকখানি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা আগামীকালকে ক্লাস নিব না, আমরা যেটা করতে পারি যে আমরা উইকলি একটা দিন রাখবো। আমি একটু ফেসবুক সবকিছু থেকে দূরে আছি এখন, আমার ল্যাপটপটা হয়তো একটু নষ্ট হয়ে গেছে। তো আমি আশা করতেছি মঙ্গলবার বুধবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, দেন আমি আপনাদের সিআর এর সাথে আমি কন্ট্যাক্ট করবো। সিআর বলতে আমার কাছে মনে হচ্ছে যে এই ছেলেটাই যে কি যেন সুষময় দাস, উনি মোটামুটি ভালো, আমার সাথে ভালো কমিউনিকেট করছে ফার্স্ট ক্লাসের আগে। তো আমি ওনাকে বলে দিব, বা আমরা আমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানে বলে দিব, আপনারা নিজেরা কমেন্ট করেন যে আমি একটা কাউন্সিলিং আওয়ার রাখতে চাচ্ছি, যেখানে কোনো ছাত্র যদি বুঝতে অসুবিধা হয় বা আমরা ডিসকাশনের জন্য বা মেকআপ ক্লাসের জন্য যেভাবে হোক আমরা মনে করেন এই টাইমটা আমরা রাখতে পারি ওয়েডনেসডেতে। ঠিক আছে? ওয়েডনেসডেতে অথবা টিউসডেতে এরকম একটা ডেট রাখতে পারি। তাহলে যেটা হবে, যদি কোনো কারণে আপনারা কোনো স্টুডেন্ট যদি মিস করে ফেলেন ক্লাস, বা আমার ক্লাস যদি ইনকেস মিস হয়ে যায়, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই ডেটে